নমস্কার, আমি তরুণ ঘোষ। ভারতের সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদী গতকাল রাতে ফোন করে ওয়াকারুজ্জামানকে ফোন করেছিলেন। ফোন করে বলে দিয়েছেন যে দেখুন, আমরা চাই না ভারতের বুলেট বাংলাদেশের মানুষের, বাংলাদেশের সেনাবাহিনীর বুকে লাগুক। সুতরাং আপনি কঠোর হন এবং আপনি ক্ষমতা হাতে নিন। আপনি যদি ক্ষমতা হাতে না নেন তাহলে পরে এই দেশ রসাতলে যাবে এবং তৃতীয় পক্ষকে হস্তক্ষেপ করতেই হবে। তৃতীয় পক্ষটাকে তৃতীয় পক্ষ হলো, এক হচ্ছে সেনাবাহিনী, দুই হলো এই জেহাদি বাহিনী ইউনিসন গং যারা দেশটা ধ্বংস করছে, আর তৃতীয় পক্ষ হলো ভারত। কারণ ভারতের সামনে স্পেস কিন্তু কমে আসছে। এখন কেন এই কথাটা কালকে উপেন্দ্র ত্রিবেদী বললেন, আমি সেই প্রসঙ্গে আসি। আগে আমাদের কাগজে একটা খবর বেরিয়েছে কালকে, তো আপনারা সবাই জানেন সেনাবাহিনী সম্পর্কে, তো আপনারা তো কালকে সেনাপ্রধান নিয়ে আপনাদের নিশ্চয়ই প্রচুর খবর টবর হয়েছে। কালকে এখানে নিজুম মজুমদার এসেছিলেন বলে কালকে আমি একটু প্রেস ক্লাবে ওনার সঙ্গে কথা বলতে গেছিলাম, ওই জন্য কালকে আর আমি কোনো খবর টবর করিনি। আজকে ওই জন্য একটু অন্যভাবে খবরটা করছি, মানে কিছু অ্যাডিশন করে আমি খবরটা করছি। এবং শেষে একটা বড় খবর দেব, এই ভিডিওর শেষে একটা বড় খবর দেবো যা বাংলাদেশের ওপরে একটা বড় আঘাত আসতে চলেছে। সেটা এখন দিলে জগা খিচুড়ি হয়ে যাবে। আগে এটা বলি যে এখানে যেটা বলা হয়েছে, খবরে বেরিয়েছে যা করণীয় করা হবে, বাংলাদেশে ইঙ্গিত ওয়াকারের। ওয়াকারুজ্জামান বলছেন, সূত্রের খবর, দরবারে উপস্থিত সেনা অফিসারদের তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন আগামী 1 জানুয়ারির মধ্যে একটি নির্বাচিত সরকার দেশের দায়িত্ব গ্রহণ করবেই। তার জন্য সেনাবাহিনী যা যা করণীয় তাই করা হবে। ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নিতে হয়। তার বক্তৃতায় আগামী আগস্টের একটি তারিখের তাৎপর্যপূর্ণভাবে উল্লেখ শোনা গিয়েছে। একটি সূত্র জানাচ্ছে, সেনা দরবারে বারবার ঘুরে ফিরে এসেছে নির্বাচনের প্রসঙ্গ। ওয়াকার জানিয়েছে নির্বাচন অবশ্যই আগামী জানুয়ারির মধ্যেই হতে হবে এবং জাতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র নির্বাচিত সরকারের, অনির্বাচিত সরকারের নয়। ইউনিট সরকারের কাজ নিয়ে বারবার তীব্র উষ্মা প্রকাশ করেছেন সেনাপ্রধান। ওই সূত্রটির দাবি স্বভাব বিরুদ্ধভাবে উত্তেজিত মনে হয়েছে তাকে। ওয়াকার বলেছেন, এই অনির্বাচিত সরকার অনেক পদাধিকারী রয়েছেন যারা দেশের নাগরিকই নন। এরা দেশ বিরোধী কাজ করছেন। দেশি বিদেশি স্বার্থান্বেষী মহলগুলির স্বার্থসিদ্ধির জন্য পরিস্থিতি আরো অবনতি ঘটাচ্ছে যাতে ঘোলা জলে মাছ ধরা যায়। কিন্তু তিনি যতদিন সেনাপ্রধান আছেন ততদিন এরা সফল হবে না। রাখাইনে মানবিক করিডোরের মতো স্পর্শকাতর এবং ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বর্তমান সরকারের নেই বলেও দাবি করেন সেনাপ্রধান। সেনাবাহিনী কর্মকর্তাদের অভিযোগ, যারা করিডোরের চেষ্টা করছেন তারা বিদেশি নাগরিক। দেশে কোনো সমস্যা হলে তারা বিদেশে চলে যাবেন, কিন্তু এর খেসারত দিতে হবে সাধারণ মানুষকে। একে জঘন্য করিডোর বলে আখ্যা দিয়ে সেনাবাহিনী একযোগে সেনাপ্রধানকে জানিয়ে দিয়েছেন রাখাইন করিডোরে তাদের কোনো সম্মতি নেই। চট্টগ্রাম সমুদ্র বন্দরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই বলেও মনে করিয়ে দিয়েছেন ওয়াকারুজ্জামান। তার মানে ওয়াকারুজ্জামান পরিষ্কার ইউনুসকে বলে দিলেন যে আপনি এবার মানে বিদেয় হন, না হলে পরে আপনার উপরে কিন্তু আমরা অ্যাকশন নেব। এই ওয়াকারুজ্জামানকে কিন্তু সরানোর জন্য অনেক চেষ্টা করেছেন আমাদের ইউনুস শাহ। প্রথমে তিনি একটা অফার দিয়েছিলেন, আপনি কানাডা চলে যান। যখন মানলেন না, উনি একরকম ভাবে উনি এই রাখাইন করিডোরে তিনি বিপক্ষে রয়ে গেলেন। তখন ওনাকে চেষ্টা করা হলো গ্রেপ্তার করে, ওই বিদেশ থেকে ফেরার সময় গ্রেপ্তার করে ওনার বিচার করে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া। সেটাও হলো না রয়ের প্রচেষ্টায়। তৃতীয়বার চেষ্টা করা হলো যে জুনিয়র অফিসারদের দিয়ে তাকে খুন করানো, সেটাও কিন্তু করতে দেয়নি। ঠিক সময় হস্তক্ষেপ করে, আমি বলেছিলাম এখন প্রচন্ডভাবে অ্যাক্টিভ বাংলাদেশে। তো এখন এই যে ইউনুস শাহ যা করে বেড়াচ্ছে, এখন ইউনুস শাহর সঙ্গে সরাসরি ওয়াকারুজ্জামানের
একেবারে মুখোমুখি সংঘাত। আর এই সংঘাতে ওয়াকারুজ্জামানের পেছনে পুরো সেনাবাহিনী আছে। ফলে ওয়াকারুজ্জামান এখন পূর্ণ ক্ষমতা নিয়ে বসে আছেন। আর এদিকে ক্রমশ সংখ্যালঘু হয়ে পড়ছে আমাদের ইউনূস শাহ। এখন ইউনূস শাহর যা অবস্থা, ইউনূস শাহ প্রতি মুহূর্তে ঘাবড়ে আছেন যে কি হবে, খুব ঘাবড়ে আছে। কিন্তু গদি ছাড়বে না। গদির লোক কিন্তু ইউনূস শাহ প্রচন্ড উচ্চাসা, প্রচন্ড এই বয়সেও প্রচুর উচ্চাসা। এত বয়সে কি করে এত উচ্চাসা মানুষ পুষে রেখে দেয়, সেটা এই মানুষটাকে না দেখলে এই চিনাই যেত না। পৃথিবীর অনেক কিছু জানতেই পারতাম না। মানুষের স্বভাব কিরাম হয়, কত ক্রূর, নিষ্ঠুর এবং উচ্চাকাঙ্ক্ষী, উচ্চাভিলাষী হয়। তা এই মানুষটাকে দেখে কিন্তু অনেক কিছু শিখলাম। এই বয়সে এসেও অনেক কিছু অজানা ছিল। বলে না 3 হাঁটুর কাছে বুদ্ধি নাও, তাহলে 3 হাঁটুর কাছে এমনি বুদ্ধি নিতে বলে না। 3 হাঁটু যা মানে পুজো হয়ে যে লোকটা বসে আছে না, বসে পড়েছে, অথর্ব হয়ে গেছে, তাকে বলে 3 হাঁটু। মাথা, হাঁটু আর পা সব একসঙ্গে নিয়ে বসে আছে। তার সে যা মানে অনুভব করেছে জীবনে, যা সে দেখেছে, যা সে শিক্ষা নিয়েছে, তার কাছে যে বুদ্ধি, সে বুদ্ধি কোনো বই, পৃথিবীর কোনো সমাজ, কোনো শিক্ষা দিতে পারবে না। তার যে বুদ্ধি, সেটা হচ্ছে সমাজ থেকে শেখা, তার অভিজ্ঞতা সম্মানিত বুদ্ধি। সেটা কিন্তু এই বয়সেও আমাকে শিখতে হচ্ছে এই ইউনূস শাহকে থেকে, যে এই বয়সেও এত তার উচ্চাকাঙ্ক্ষা এবং উচ্চাশা। তো ইউনূস শাহর কিন্তু সময় কমে আসছে। ইউনূস শাহর হাতে কিন্তু সময় কম। ইউনূস শাহকে না ওই ফাঁসি কাটে ঝুলতে হয়। এখন ভারতের সেনাপ্রধান এর আগেও একবার বলে দিয়েছিলেন, আমরা আপনাকে সতর্ক করিনি, এটা বলবেন না। এর আগের বারে বলেছিলেন। এবারে গতকালকে ওনার ভাষণ শোনার পর আমাদের জেনারেল ফোন করেছিলেন, ফোন করে বলেছেন, আপনার ভাষণ শুনেছি, আপনি একজন দক্ষ মানুষ, দেশপ্রেমিক এবং আপনি অত্যন্ত বুদ্ধিমান। আপনি সময় মতো ক্ষমতা হাতে নিন। ক্ষমতা হাতে নিয়ে আপনি দেশকে যদি না ধারণ করতে পারেন, এই দেশ কিন্তু বিপদগামী হচ্ছে। তাহলে তৃতীয় পক্ষের এখানে ঢোকা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সেক্ষেত্রে আমাদের দুঃখ হলেও আমাদের কিন্তু কিছু খারাপ কাজ করতে হবে। অর্থাৎ ভারতবর্ষ বেশি দেরি করতে চাইছে না। তার কারণ হচ্ছে সময় যত চলে যাচ্ছে না, তত স্পেস ভারতের কমে আসছে। আপনি যখন প্রথম পড়ে যাবেন, তখন দেখবেন আপনার যতটা লেগেছে, ওই কাটা জায়গায় মলম লাগাবেন, মলম লাগাতে লাগাতে 2 দিন বাদে দেখবেন যে অনেক মানে ঠিক হয়ে গেছে, মানে ব্যথাটা চলে গেছে, ঘাটাও কমে গেছে। যখন ভারত পাকিস্তান যখন প্রথম যুদ্ধটা শুরু হলো, যে সময়তে, তখন সারা পৃথিবী যেমন ভারতের পাশে ছিল এই সন্ত্রাসবাদ ইস্যুতে, আমাদের বাংলাদেশের ব্যাপারেও কিন্তু সেই কথা উঠেছিল। তখন যেভাবে ছিল, আস্তে আস্তে সেটা ওই মলমের প্রলেপের মতো আস্তে আস্তে কিন্তু দূর হয়ে যায়। তখন কিন্তু ওইটা মানে মানুষের নেতাও তো, দেশের মানুষের নেতাও তো একটা মানুষ, তার মাথা থেকেও আস্তে আস্তে সেটা হেজি হতে থাকে। ফলে আজকে গত সেই 1 সপ্তাহ 10 দিন আগে যে আবেগটা ছিল, আজকে সে আবেগের পরিমাণ 1 থেকে 10 যদি আপনি গণেন, তাহলে অন্তত 5-এ নেমে এসছে। ফলে সেটা যেন এখন একবারে 0-তে নেমে না আসে, 10-এ নেমে না আসে, তার আগেই ভারত ব্যবস্থা করতে চাইছে। এই জন্য সেনাবাহিনীর ওপরে, বাংলাদেশ সেনাবাহিনীর ওপরে একটু চাপ খাটাচ্ছে ভারত, যে আপনি যা করার তাড়াতাড়ি করুন। আর শেষে আমি যেটা বলেছিলাম, শেষে যেটা খবরটা আমি দেবো বলেছিলাম, সেটা হচ্ছে যে শোনা যাচ্ছে আজ অথবা কাল বাংলাদেশে পণ্য রপ্তানির ব্যাপারে নোটিফিকেশন, গেজেট নোটিফিকেশন জারি হওয়ার কথাবার্তা চলছে। তার মানে শুক্রবার দিন যদি জারি হয়ে যায়,
তাহলে শনি রবি পড়ে গেল, সোমবার থেকে ঝাঁপে লাঠি। আর এই সোমবার থেকে যদি ঝাঁপে লাঠি পড়ে, তাই বুঝতেই পারছেন জনগণ কি হবে। এখনই জনগণ তো জুতা মারো তালে তালে বলে সমস্ত মানে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। রাস্তায় এখন প্রকাশ্যে এখন গালি দিচ্ছে। আসিফ ওই নজরুলের নামে জুতা মারো তালে তালে স্লোগান উঠছে। তারপরেতে ওই যে সজীব ভুঁইয়া, কি মামুন সজীব ভুঁইয়া, তার লম্বা চওড়া নাম তো, 26 অক্ষরের নাম তো, 26 অক্ষরের নাম মনে থাকে না, তারও ছবি লাগিয়ে তার উপরেও জুতো বুতো মারছে। এবার এরা কিন্তু আর এখন দেখা যাচ্ছে না। বহুদিন আগেই বলেছিলাম এদের জামা প্যান্ট খুলে জাঙ্গিয়া পরিয়ে কাছা পরে বা নগ্ন অবস্থায় এদেরকে রাস্তায় দৌড় করাবে পাবলিক, এই সেই অবস্থা সে আসছে। খুব শিগগিরই দেখবেন এরা আস্তে আস্তে কাটতে শুরু করেছে। খুব শিগগির সেনাপ্রধান যে হুমকিটা দিয়েছে তাতেই কাটা শুরু হবে। আর নোটিফিকেশন জারি হয়ে গেলে খাদ্য সামগ্রী যাওয়া বন্ধ হয়ে গেল। 1 সপ্তাহের মধ্যে দেখবেন রাস্তায় জনগণ নেমে গেছে। ওই যমুনায় ঢুকে আমি যা বলেছি ওই জামা কাপড় টেনে ছিঁড়ে নামিয়ে একেবারে ল্যাংটো করে ওই ইউনুসকে পথে নামিয়ে দেবে। আর নইলে পরে আর একটা রাস্তা হচ্ছে সেনাপ্রধান তাকে অ্যারেস্ট করে তাকে ওই ফাঁসি কাটে ঝুলিয়ে দেবে। রাষ্ট্রদ্রোহিতার নামে ওই আসিফ নজরুল থেকে শুরু করে যে কটা আছে সব কটা কিন্তু ওই ফাঁসি কাটে ঝুলবে, যেখানে তারা ফাঁসি মঞ্চ তৈরি করেছিলেন শেখ হাসিনাকে মানে ঝোলানোর জন্য। তা আমি তখনও বলেছিলাম ওই আশা জীবনে পূর্ণ হবে না, শেখ হাসিনাকে ওই ঝোলানোর ওই আশা অপূর্ণই থেকে যাবে। যারা বানিয়েছে তারাই ওখানে ঝুলবে। ভবিষ্যতেও আমার কথা মিলিয়ে দেবেন, ওইখানে ওরাই ঝুলবে। এই শেখ হাসিনাই বিচার করবেন। একেবারে নির্বাচন হোক, শেখ হাসিনাও চাইছেন একটা নির্বাচন হোক, সেই নির্বাচনে জিতে উনি দেশে ফিরবেন। এটা হচ্ছে ওনার বর্তমান মত। এখন বর্তমান মতটা এখন পরিস্থিতির সঙ্গে সঙ্গে চেঞ্জও হতে পারে। এখন মানে আওয়ামী লীগ অনেকেই নেতারা তার সঙ্গে যোগাযোগ করে বলছেন আপনি না এলে পরে আমরা তো ক্ষতিগ্রস্ত হব। সেক্ষেত্রে পরবর্তীকালে হয়তো শেখ হাসিনা তার মত চেঞ্জ করতে পারেন, তিনি হয়তো আগেই যেতে পারেন। সে ব্যবস্থা ভারত করে দেবে। ভারতীয় সৈন্য যদি নামে বা ওয়াকারুজ্জামান যদি ক্ষমতা হাতে নেয়, কেউ মাঠে থাকবে না, সব মাঠ ফাঁকা হয়ে যাবে। দেখবেন কদিন আর অপেক্ষা, সব মাঠ ফাঁকা হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।